আসলে আপনি কি সিরিয়াস যে আমাকে ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? থাকলে বলেন, প্রুফ করি। না থাক, প্রুভ করার দরকার নেই। দেখেন, আমি আপনাকে ভালোবাসবো, কিন্তু কখন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবেন না। একবার জান্নাত চলে যায়, অনেক কিছু হয়ে গেছে। এবার আপনাকে ভালোবাসলে আপনি যদি ছেড়ে যান তাহলে হয়তো আর বেঁচেই থাকতে পারবো না। আমি কথা দিতেছি, আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আপনাকে ভালোবেসে আপনার সাথে থাকবো। আরেকটা কথা, আমাকে বিয়ে করতে হবে। এই যে বলবেন যে আগে কিছুদিন প্রেম করব, তারপর বিয়ে করব, এইসব আমি মানি না। কবে বিয়ে করবেন? কবে মানে? আগে আপনি আপনার মা বাবাকে রাজি করান। সেসব চিন্তা আপনাকে করতে হবে না, তাদের ম্যানেজ করার দায়িত্ব আমার। বিকেল প্রায় 4:30। বাড়ির পাশে একটা পার্কের বেঞ্চে বসে ভাবনায় মশগুল হয়ে আছি। ঠিক তখনই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। হাই। প্রথমবার শুনেও না শোনার ভান করে আমি আমার ভাবনায় মশগুল থাকি। ঠিক তখনই সেই মেয়েটি তার একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি নাবিলা। আমি আগের মতো বসে থেকেই বললাম, আমি শুভ। ও আচ্ছা, খুব ভালো নাম। আমি কিছু না বলে চুপচাপই থাকি। আমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে মেয়েটি কিছুটা বিরক্ত হয় আর মনে মনে বলে, কি ছেলে রে বাবা, পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে অথচ সে ভাব নিতেছে। কিছুক্ষণ পর পাশে বসে থাকা মেয়েটি মানে নাবিলার দিকে এক নজর কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি বললাম, কিছু কি বলবেন? নাবিলা আমার কথা শুনে একটু খুশি হয়েছে, কারণ আমি এখন নিজে থেকে তাকে জিজ্ঞাসা করছি। তখন নাবিলা বলল, কিছু বলার জন্যই এসেছি। বলেন, কি বলবেন? আসলে গত কয়েকদিন থেকেই দেখতেছি আপনি এই সময় এখানে এসে বসে বসে কি যেন ভাবেন, তাই জিজ্ঞেস করতে আসলাম আজকে। ও আচ্ছা, তো আমি এখানে কেন এসে বসে থাকি সেটা আশা করি জানতে পেরেছেন। তবে আমার মনে হয় আরও কিছু আছে যা আপনি আমাকে বলতেছেন না। আচ্ছা, আপনি যে বাসায় থাকেন আমি ওই একই বাসায় থাকি গত 1 মাস থেকে, কিন্তু আপনাকে কখনো দেখলাম না। আচ্ছা, আপনি কি করেন? নাবিলা আসলে জানে যে আমি কি করি, কিন্তু জানা সত্ত্বেও আমাকে জিজ্ঞাসা করে। কিভাবে জানি সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। কেন, আপনাকে না দেখার সাথে আমি কি করি সেটার কি সম্পর্ক? আগে বলুন। এখানে পাশেই একটা কোম্পানিতে জব করি। কখন যান, কখন আসেন? সকাল 9:30-এর দিকে যাই আর বিকেল 3:30টার দিকে চলে আসি। ও আচ্ছা, তাহলে শুনুন, আমি সকাল 8টায় ভার্সিটিতে যাই আর বিকেল 2টায় চলে আসি। আর তাছাড়া আমি বাসা থেকেও তেমন একটা বাহির হই না, তাই আমাকে কখনো দেখেনও নাই। ও আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আচ্ছা, এখন উঠি, রান্না করতে হবে, না হলে আবার রাতে না খেয়ে থাকতে হবে। রান্না করার জন্য একজন বুয়া রাখতে পারেন না? আমি বাইরের লোকের হাতে রান্না খুব কমই খেতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, গিয়ে রান্না করুন গিয়ে, না হলে আবার পেটে খিল মেরে রাখতে হবে। তার বলতে এই কথা বলে আমি সেখান থেকে উঠে বাসার দিকে রওনা দিই। আমি সেখান থেকে উঠে যাওয়ার পর নাবিলা সেখানে বসে কি যেন ভাবে আর নিজের মনে মনে হাসতে থাকে। কিছুক্ষণ পর আমি বাসায় গিয়ে নিজের ফ্ল্যাটে এসে রান্নার কাজ শুরু করে দিই। আরেকটা কথা, আসলে আমার ফ্যামিলি সহই থাকবো বলে তাই পুরো ফ্ল্যাটটা আমি নিয়েছি। তারা কিছু কাজের জন্য আমাদের আগের জায়গাতেই গেছে, কিন্তু আমি 1 মাস আগেই চলে এসেছি। যাই হোক, গল্পে আসা যাক। নাবিলাও তার বাসার দিকে চলে গেছে। এদিকে আমার রান্না শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, আর আমার রান্না শেষ হতেই আমি যে একটু বিশ্রাম নিতে যাব, ঠিক তখনই শুনতে পাই দরজায় ঠকঠক করে আওয়াজ আসছে। কিছুটা বিরক্ত হয়ে আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি নাবিলা দাঁড়িয়ে আছে। আমি কিছুটা আশ্চর্য হয়ে যাই। আপনি? আব্বু আপনাকে ডাকতেছে। আপনার আব্বু আমাকে কেন ডাকবে? আমি এবার কি করলাম? আপনার বাড়িওয়ালা আমার আব্বু, আর আব্বু কেন ডাকতেছে সেটা আব্বুই জানে। ও, আপনি বাড়িওয়ালার মেয়ে? তখন বললেন না? এমনিতেই বলি নাই, এমন আছে বললে তখন ভয় পেয়ে আর কথাই বলবেন। আপনি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? আচ্ছা আসুন, পরে না হয় কথা বলবো, আগে এসে শুনে যান আব্বু কি বলার জন্য আপনাকে ডাকতেছে। আচ্ছা চলুন। এরপর আমি নাবিলার পেছন পেছন হাঁটা শুরু করলাম, আর নাবিলার বাসার দিকে ঢুকে দেখতে পাই বাড়িওয়ালা মানে নাবিলার বাবা বসে বসে খবরের কাগজ দেখছেন। তখন আমি তাকে সালাম দিলাম। বাড়িওয়ালা মানে নাবিলার বাবা আমার সালামের জবাব দিয়ে খবরের কাগজ একপাশে রেখে আমাকে ওখানে বসতে বলল। আমি ভালো ছেলের মতো বসে পড়ি। তখনই নাবিলার বাবা আমাকে জিজ্ঞাসা করে, তো বাবা, কি অবস্থা তোমার? সব ঠিকঠাক তো? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো, আর সব কিছু বেশ ভালোই। কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই। তা বাবা, তোমার পরিবারের সবাই কবে আসবে?
এই তো আঙ্কেল, সামনের মাসেই। ও তা বাবা, তোমাকে একটা কথা বলবো, রাখবা? আঙ্কেল, চেষ্টা করবো আমি। বাবা, তুমি কোন গ্রুপ থেকে পড়ালেখা করেছো? ব্যবসা থেকে। তাহলে তো হয়ে গেছে। বাবা, আমার মেয়েটাকে একটু হিসাব বিজ্ঞান টিউশনি করাও। আসলে ও হিসাব বিজ্ঞানে খুব খারাপ। আসলে আঙ্কেল আমি দুঃখিত, আমি এটা করতে পারবো না। ও আচ্ছা। আঙ্কেল, আমি এবার যেতে পারি? যাও। তারপর আমি ওখান থেকে চলে আসি। আসলে নাবিলা নিজে এসে তার বাবাকে বলে আমাকে বলতে, তাকে টিউশনি করাতে। নাবিলা তার বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে হয়, তার বাবা মেয়ের কথায় রাজি হয়ে যায়। আর তাছাড়া নাবিলার বাবা নাবিলার মুখ থেকে এই কথা শুনে ভাবলো যে বাড়িতে টিউশনি করানো গেলে আর বাইরে কেন করবে। তাই তিনি নাবিলার কথা মতো আমাকে, তার মেয়ে মানে নাবিলাকে টিউশনি করানোর জন্য বলে। আমি নাবিলাদের বাসা থেকে বের হওয়ার পরেই নাবিলা তার বাবার কাছে আসে। আর তখন নাবিলার বাবা তাকে সব কিছু বলে যে তিনি আমাকে নাবিলাকে টিউশনি করানোর জন্য বলে। তখন আমি যে না করে দিই। নাবিলা তার বাবার মুখে আমার না করে দেওয়াটা শুনে একটু রাগী হয়। আর নাবিলা মনে মনে ভাবে যে সে আমাকে নিজেই জিজ্ঞাসা করবে যে কেন তাকে করাবো না। যাই হোক, এসব ভেবে নাবিলা তার রুমে গিয়ে বই নিয়ে কিছুক্ষণ পড়তে বসে। কিন্তু কিছুতে নাবিলার পড়ায় মন বসছে না, তার মন খালি আমাকে নিয়ে পড়ে আছে। অন্যদিকে আমি আমার ফ্ল্যাটে এসেই খেয়েই অফিসের কিছু ফাইল আর ল্যাপটপ নিয়ে বসে পড়ি। কাজ করতে করতে প্রায় 12টা বেজে যায়। তখন আমি ল্যাপটপ বন্ধ করে সেটা টেবিলের উপর রেখে দিই আর নিজে বিছানায় গাইলে দিই। বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে আমার ঘুম এসে যায়। অন্যদিকে নাবিলাও ঘুমিয়ে পড়ে, তবে তার আর ঘুম আসছে না। অবশ্য বেশ খানিক সময় লেগেছে, কারণ নাবিলা চোখ বুঝলেই আমার চেহারাটা তার চোখের সামনে বেশি ওঠে। যাই হোক, পরের দিন যথাক্রমে যে যার কাজে চলে যায়। আমি যাই অফিসে আর নাবিলা যায় তার ভার্সিটিতে। সেদিন বিকেলবেলায় আমি অফিস থেকে ফিরে প্রতিদিনের মতো পার্কে গিয়ে দেখতে পাই আমি প্রতিদিন যেখানে বসি নাবিলাও সেখানে বসে আছে। আমি তখন নাবিলার মধ্যে বেশ খানিকটা ফাঁক রেখে একই বেঞ্চে বসে পড়ি। আমি বেঞ্চে বসে নাবিলাকে বললাম, আজকে আপনি এখানে বসে আছেন কি? এখানে শান্তশিষ্ট পরিবেশটা উপভোগ করতেছেন নাকি? তা অবশ্য ঠিকই বলেছেন। এই কিছুক্ষণ দুজনের মধ্যে বেশ চুপচাপ ভাব। তখন হঠাৎ করে নাবিলা আমাকে বলে, আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? বলেন। আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি জব করেন, এমন মনে হয় যে পড়ালেখা করেন। আমি নাবিলার কথায় কিছুক্ষণ হেসে বললাম, ও আচ্ছা, তাই নাকি? আমি হেসে হেসে নাবিলাকে আবারও বলি, দেখেন, আমার সম্পর্কে আরও এমন কিছু আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন, ভাবতেও পারবেন না যে এমন কিছু আছে। আচ্ছা, তাই নাকি? তা বলেন তো, কি শুনি। সময় আসলে ঠিকই জানতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা, আব্বু আপনাকে আমাকে টিউশনি করানোর জন্য বললে আপনি না করে দিয়েছেন কেন? এমন কোনো কথা আছে নাকি যে আপনাকে টিউশনি করাতে বললে না করা যাবে না? না হইলে আমার কথায় বেশি রেগে যায় আর বলে, আমি কখন বললাম যে না করা যাবে না? তাহলে কেন বললেন? এমনিতেই জানতে চাইছি আর কি। ও আচ্ছা। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে আর আমি বসা থেকে উঠে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখি বাবা কল দিয়েছে। তখন আমি কলটা রিসিভ করে সালাম দিলাম। বাবার সাথে কিছুক্ষণ কথা হলো। কথা বলার এক সময় আমার বাবা আমাকে বলে তারা নাকি আগামীকালকে আসবে। তখন আমি বললাম, তোমাদের না সামনের মাসে আসার কথা? কিন্তু কাজ শেষ, তাই ভাবতেছি দেরি না করে কালই রওনা দিব। আচ্ছা, যা বুঝো তাই করো। আর শোন, তুই যেখানে থাকস সেই জায়গাটার ঠিকানা দিয়ে দিস। হ্যাঁ। আচ্ছা, এখন রাখি। আচ্ছা, আসার সময় কল দিও। এরপর বাবা কল কেটে দেয় আর আমি আবারও ফোনটা পকেটে রেখে নাবিলার পাশে এসে দাঁড়াতে নাবিলা বলে, কি, আপনার বাবা কল দিয়েছিল নাকি? হ্যাঁ। তা কি বললেন আপনার বাবা? আমার মা বাবা আর বোন আসবে, ওদের সামনের মাসে আসার কথা ছিল, কিন্তু নাকি আগামীকালকে আসবে, তাই কল দিয়ে সেটা জানিয়ে দিয়েছিল। ও আচ্ছা, ভালোই তো। মনে মনে অবশ্য নাবিলা আমার বাবা মায়ের আসার কথা শুনে বেশ খুশি হয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আমি যাই, আপনি থাকেন। হ্যাঁ, ঠিক আছে। আর সেখানে ব্রাঞ্চে আরও কিছুক্ষণ বসে থাকি। প্রায় সন্ধ্যার দিকে আমি আমার ফ্ল্যাটে চলে যাই আর গিয়ে প্রতিদিনের মতো রান্না করার কাজ শুরু করে দিই। রান্না শেষে আমি খাবারকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গাইলে দিলাম। তারপর আমার ঘুমও চলে আসে। অন্যদিকে নাবিলাও প্রতিদিনের মতো কাজ করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমি যথারীতি অফিসে চলে যাই আর দুপুর 1টার দিকে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখতে পাই আমার মা বাবা আর বোন এসে গেছে। ও হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠেই আমার বাবার ফোন পেয়ে তাদেরকে আমার বাসার ঠিকানা দিয়ে দেই। আর আমি যেহেতু অফিসে ছিলাম তাই আমার ফ্ল্যাটের চাবি
সামনের একজন দোকানদারকে দিয়ে গিয়েছিলাম, আর বাবাকে বলে দিয়েছিলাম দোকানে এসে আমার কথা বললেই বাসার চাবি দিয়ে দেবে। যাই হোক, আমি বাসায় ঢুকে মা আর বাবাকে সালাম দিলাম, আর আমার ছোট বোনের মাথায় একটা টোকা দিলাম। তখনই আমার বোন বলে, দেখছো তোমার বান্ধব ছেলে না আসতে বান্দারামি শুরু করে দিয়েছে। আমি আমার বোনের কথা শুনে হেসে দেই আর বললাম, তুই বান্ধবী তো, তাই তোর সাথে বান্ধরামো করি। তখনই মা এসে সব দেখে বলে, বাদরামি না করে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। তখন আমি বললাম, কি বলো, তোমরা আসলে কখন আর রান্নায় বা করলা কখন? এসি ফ্রিজে দেখলাম কিছু বাজার ছিল, তাই দিয়েই রান্না করেছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তোমরা বসো, অনেকদিন পর সবাই মিলে একসাথে খেতে বসবো। এই কথা বলে আমি হাত মুখ ধুতে চলে যাই। আর কিছুক্ষণ পরে ফিরে আসি। ফিরে এসে দেখি আমার মা সব কিছু রেডি করে রেখেছে। আমার বাবা, আমার বোনও খেতে বসেছে। তখন আমি আর দেরি না করে খেতে বসে যাই। আমার মা সব কিছু বেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, আর আমি উঠে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমার মাকে বলে বাইরে যাই। আমি জেনে বের হব, তখনই নাবিলা আসে। নাবিলাকে আসতে দেখে আমি বললাম, এই সময়? আব্বু বলল নাকি আপনার বাবা মা আর বোন আসছে, তাই তাদের সাথে দেখা করতে আসলাম। ভালোই হয়েছে, আপনার সাথে দেখা হয়ে গেছে। চলুন, আমাকে পরিচয় করিয়ে দিন তাদের সাথে। আসলে আমাদের ফ্ল্যাটের উপরে ফ্ল্যাটে নাবিলারা থাকে। আর আমার বাবা যখন দোকান থেকে চাবি নিয়ে ফ্ল্যাটের মূল দরজা খুলছিল, তখন নাবিলার বাবা এসে পড়ে। আর তিনি এসে আমার বাবাকে জিজ্ঞাসা করে, ভাই সাহেব, কে আপনি? আপনাকে তো চিনি না। তাছাড়া আপনি এই ফ্ল্যাটের চাবি কই পাইছেন? এখানে তো শুভ নামের একটা ছেলে থাকে। জি ভাই, আমি শোভর বাবা, আর উনি শোভর মা, আর এ শোভর বোন। ও আচ্ছা, কিন্তু শুভ বলল আপনারা নাকি সামনের মাসে আসবেন। কথা ছিল, কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে, তাই এখনই চলে এসেছি। কিন্তু আপনি? জি, আমি এই বাসার মালিক। আচ্ছা ভাই সাহেব, কিছু মনে করবেন না, চিনতে পারি নাই আমি আপনাদের। না না না, এতে মনে করার মতো কি আছে? আচ্ছা ভাই সাহেব, আমি এখন যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। তখন নাবিলার বাবা বাসায় গিয়ে নাবিলার তার মাকে বলে যে নিচের ফ্ল্যাটে শুভ নামের ছেলেটার মা বাবা আর বোন আসছে, তারাও এখন থেকে এখানে থাকবে। যাই হোক, নাবিলার কথায় আমি বললাম, আপনি নিজেই পরিচিত হয়ে নেন। না করিয়ে দিলে কিন্তু আমি আপনার আব্বু আম্মুকে নালিশ করব যে আপনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। কিন্তু আমি কখন আপনার সাথে বাজে ব্যবহার করলাম? সেটা তো আমি আর আপনি জানি, আর কেউ তো জানে না। চলুন চলুন এবার। এই কথা বলে আমি নাবিলাকে নিয়ে আমার মা বাবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে যাই। আমি দেখি আমার মা বাবা বসে বসে কি যেন নিয়ে আলোচনা করতেছে। যেই তাদের কিছু বলতে যাব, অমনি নাবিলা তাদের সালাম দিয়ে বলে, কেমন আছেন আঙ্কেল আন্টি? ওয়ালাইকুম আসসালাম মা, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন আমি বললাম, বাবা, ওর নাম হচ্ছে নাবিলা, এ আমাদের বাড়িওয়ালার মেয়ে, তোমাদের সাথে নাকি পরিচিত হবে, তাই নিয়ে আসলাম। ও আচ্ছা, তা মা দাঁড়িয়ে আছো কেন, বসো। তখন নাবিলা তাদের পাশে বসে পড়ে। নাবিলা বসতে আমি বললাম, আচ্ছা তোমরা সবাই কথা বলো, আমি আসি, আমার একটু কাজ আছে। তারপর আমি সেখান থেকে চলে আসি। আর নাবিলা আর আমার মা বাবা সবাই মিলে নানা রকম কথা বলতে থাকে। অন্যদিকে আমার বোন বাসায় কারো কথা বলতে শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসে। দেখতে যে এত কথা কে বলতেছে, তখন সে দেখে মা আর বাবার সাথে একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখে আমার বোন মাকে জিজ্ঞাসা করে, মা উনি কে? বোনের কথা শুনে নাবিলা নিজেই বলে, আমার নাম নাবিলা, এই বাসাতেই থাকি। তুমি নিশ্চয়ই শুভর বোন? জি আপু, আমার নাম রাদিফা। আসলে নাবিলা আমার বোনের থেকে বড়, তাই সে আপু বলেই সম্মান করলো। যাক বাবা, অন্তত কথা বলার মতো একজন কেউ হলো, না হলে বাসায় একা একা থাকতে মোটেও ভালো লাগে না। আমি আরও ভাবতেছি ভাইয়া যেখানে থাকে সেখানে একা একা গিয়ে কি করব। এখন তো দেখি একটা বড় আপু পেয়ে গেলাম, যাক ভালোই হয়েছে। নাবিলা আমার বোনের কথা শুনে হাসতে থাকে। কিছুক্ষণ পর নাবিলা বলে, আচ্ছা আঙ্কেল আন্টি, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। এখনই যাবা গা আপু? তুমি চাইলে আমার সাথে আসতে পারো, আমার আম্মু আর আব্বুর সাথে পরিচিত হতে পারবে। তোমার আব্বুর সাথে পরিচিত হয়েছে, এখন তোমার আম্মুর সাথে হওয়া বাকি আছে। আচ্ছা চলো। আমার বোন নাবিলার সাথে তাদের বাসায় গেলে আমার বোনকে তার মা বাবার সাথে পরিচয় করে দেয়। এরপর নাবিলা তার কিছু কাজ করে নেয় এবং আমার বোন আর নাবিলা দুজনে মিলে নানা রকম গল্প করতে থাকে। বিশেষ করে নাবিলা আমার সম্পর্কে অনেক কিছু জেনে নেয়।
যাই হোক, তারা গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন আমার বোন নাবিলাকে বলে, তারপর আমার বোন বাসায় চলে আসে। অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে আমিও বাসায় ফিরে যাই। বাসায় ফিরে আমি হালকা কিছু নাস্তা করে ল্যাপটপ নিয়ে কাজ করি। প্রায় রাত 9টার দিকে আমার কাজ শেষ করে সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। পরদিন বিকেলে আমি অফিস থেকে ফিরে বাসায় ঢুকে দেখি নাবিল আর আমার বোন বসে গল্প করতেছে। আমি তাদের কিছু না বলে নিজের রুমে চলে যাই আর গিয়ে ফ্রেশ হয়ে এসে আমার মাকে খাবার দিতে বললাম। তখন মা এসে আমাকে খাবার বেড়ে দেয় আর আমি খাবারও খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমি নিজের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। অন্যদিকে আরেকজন এতক্ষণ থেকে আমার উপরে নজর রাখছিল। সে আর কেউই না, নাবিলা যে দেখেছে আমি আমার রুমে ঢুকেছি, অমনি সে আমার রুমে ঢুকে পড়ে। আমি নাবিলাকে দেখে বললাম, এখানে কি? কেন? আপনাকে দেখতে আসছি। আমার কি রূপ বেয়ে পড়তেছে নাকি যে আমাকে দেখতে আসছেন? এই, আপনি একটু মিষ্টিভাবে কথা বলতে পারেন না? কেন এসছেন সেটা বলেন। চলেন পার্কে গিয়ে কিছুক্ষণ বসি। না, এখন ভালো লাগে না, গেলে আরো পরে যাব। আরে এখনই আসেন। যাবেন এখান থেকে? এমনিতেই ভালো লাগতেছে না। যে নাবিলা কিছু বলতে যাবে তখনই আমার আম্মু রুমে ঢুকে আর বলে, কি হলো, তুই মেয়েটার সাথে এমন করে কথা বলছিস কেন? আন্টি, আপনার ছেলেকে মনে হয় ছোটকালে মধু খাওয়ান নাই, সবসময় এমন গোমরা মুখ হয়ে থাকে আর এমন রুট ব্যবহার করে। ওনাকে কখনো হাসতে দেখি নাই। উনি কি আগে থেকেই এমন নাকি? নাবিলার কথা শুনে মার আমি দুজনেই চুপচাপ হয়ে যাই। তারপর কিছুক্ষণ পর মা হাসি মুখে বলে, আমার ছেলে আগে এমন ছিল না, সবার সাথে বেশ হাসি খুশিই থাকতো, কিন্তু মাঝখান দিয়ে একটা ঝড় এসে ওর জীবনটা খারাপ করে দিয়েছে সেই থেকে। আর যে আর কিছু বলতে যাবে তখন বললাম, মা কি শুরু করলাম, বাধ্য তো এগুলো। আমার কথা শুনে মা কথা ঘুরিয়ে নাবিলাকে বলে, তা মা, কি নিয়ে এখন কথা হচ্ছিল আর আমার ছেলেটা তোমার সাথে এমনভাবে কথা বললো? নাবিলা বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে আমার মা কথা ঘোরাচ্ছে আর তিনি কিছু একটা বলতে সেও বলতে পারেননি। যাই হোক, নাবিলার বেশি কিছু না বলে আমার মাকে বলে, আন্টি, আপনার ছেলেকে বলেছি পাশের পার্কটা থেকে একটু ঘুরে আসে, সাথে রাতিফাও যাবে, কিন্তু উনি নাকি এখন যাবে না, পরে যাবে। শুভ না গেলে আমি আর কি করতে পারি বলো? আচ্ছা লাগবে না, ঘুরতে যাও, আমি আর রাতিফাই যাব। বুদ্ধি এখন খুলেছে, আর আগে খুললে ভালো হইতো। নাবিলা বেশ রেগেই বলে, এবার কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেই আমাদের সাথে যেতে বলেছি, যাবেন না, তার উপর আবার বলেন আমার মাথায় এতক্ষণ বুদ্ধি ছিল না, এখন বুদ্ধি খুলছে। মা, আমি এটা কই বললাম? কি বলেছেন তা আমি বেশ ভালোভাবেই বুঝেছি। ও আচ্ছা, থাকেন, আমি যাই। এই কথা বলে নাবিলা আমার বোনকে গিয়ে পাশের পার্কে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। তবে এত কিছুর মাঝেও নাবিলার মাথায় আমার মায়ের বলে ওই কথাটা ঘুরপাক খাচ্ছে যে আমার লাইফে কি এমন জ্বর এসছে যার জন্য আমি আসতে ভুলে গেছি। তাকে যেভাবেই হোক এটা জানতে হবে। নাবিলা অবশ্য একবার মনে মনে ভেবেছিল আমার বোনকে জিজ্ঞাসা করবে, কিন্তু পরে আর কী ভেবে যেন জিজ্ঞাসা করেনি। যাই হোক, নাবিলার আমার বোন কিছুক্ষণ ঘোরাফেরা করে ফিরে আসে। তারপর নাবিলা তার বাসায় চলে যায় আর আমার বোন আমাদের বাসায়। আমার বোন বাসায় ঢুকেই যে আমার রুমে ঢুকে দেখতে পাই আমি ঘুমিয়ে আছি। তখন আর সে আমাকে বিরক্ত না করে মায়ের কাছে চলে যায় আর গিয়ে মাকে বলে, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। আমাদের বাড়িওয়ালার মেয়ে নাবিলা, ওকে ভাইয়ার বউ বানালে কেমন হয়? মেয়ে হিসেবে ভালোই, তবে এগুলো হবে না, কারণ সে তোর ভাইয়া মানবে না। তাছাড়া তার এবং তার পরিবারেরও তো একটা মতামত আছে। সবচাইতে বড় কথা হচ্ছে সে তোর ভাইয়ার সম্পর্কে কিছুই জানে না। মা শুনো, আমার মনে হয় ভাইয়াকে তার মোটামুটি পছন্দ, কারণ তার সাথে কথা বললেই সে নানা প্রসঙ্গে ভাইয়ার দিকে নিয়ে যায়। ভাইয়ার সম্পর্কে জানার আগ্রহ অনেক। ও আচ্ছা, আগ্রহ থাকতেই পারে, কিন্তু তাই বলে সেটা যে পছন্দ করে এমনটা নাও হতে পারে। দাঁড়াও, ভাইয়া ঘুম থেকে উঠুক, তারপর ভাইয়ার থেকে জানবো। এটাই কর। তুই কিন্তু জিজ্ঞেস করলে লুকিয়ে রাখবি না। আচ্ছা। এরপর আমার বোন সেখান থেকে চলে যায় আর অপেক্ষা করতে থাকে কখন আমি ঘুম থেকে উঠবো। সন্ধ্যার দিকে আমি ঘুম থেকে উঠি। আমি যাই না ঘুম থেকে উঠি, তখন আমার বোন আসে আর এসে আমাকে বলে, ভাইয়া তোর সাথে কিছু কথা আছে। আমি চোখ ডলতে ডলতে বললাম, হ্যাঁ বল। আগে ফ্রেশ হয়ে আয়। এরপর আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে আমি বললাম, এবার বল। ভাইয়া সত্যি বলবি কিন্তু? লাত্তি চিনস? আমি তোকে কখনো মিথ্যা বলছি? আচ্ছা তাহলে বলি। এবার কিন্তু সত্যি সত্যি দেবো,
এত বনিতে না করে যা বলো তাড়াতাড়ি বল। তোর সাথে বাড়িওয়ালার মেয়েটার কি কিছু চলেছে? আমি আমার বোনের কথা শুনে থাপ্পড় চিনস? একটা দিব, কালে সব দাঁত পড়ে যাবে। কিন্তু আমার তো মনে হয়। কেন মনে হয়? কারণ তার সাথে কথা বললি সে নানান প্রসঙ্গে তোমার কথা টেনে আনে। তোকে নিয়েই আমার আর তার বেশিরভাগ কথা হয়েছে। এখন বলা যায় হয় তোদের দুজনের মধ্যে কিছু চলে, বাও তোকে পছন্দ করে। এমন কিছুই না, হয়তো আমি একটু বেশি চুপচাপ থাকার কারণে আমার সম্পর্কে জানার একটু কৌতূহল আছে, কিন্তু সেটাকে তুই এত বড় করে দেখার তো কিছু নেই। আমিও সুযোগ পেলে তাকে জিজ্ঞাসা করেই আসবো সে যে তোকে পছন্দ করে কিনা। তাছাড়া আমারও একটা ভাবি দরকার। আমি আমার বোনের কথা শুনে খেপে গিয়ে যেই বসতি করতে যাব, অমনি আমার বোন দৌড়ে চলে যায়। আর আমি চিৎকার করে বললাম, বান্দর নি, তোকে হাতের কাছে পাই আমি। এরপর আমি বাইরে চলে যাই কিছুক্ষণ ঘোরার জন্য, কিন্তু আমার মনে আমার বোনের কথাগুলোই বাজতেছে যে নাবিলাকে আমাকে পছন্দ করে কিনা। অবশ্য চললেও আমার কিছু যায় আসে না, কারণ এসব কখনো সম্ভব না। তাই আমি আর এসব নিয়ে চিন্তা না করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসি। অবশ্যই আমি বাড়িতে আসার সময় মনে মনে এটা ভেবে নিয়েছি যে বাড়িওয়ালার মেয়ে মানে নাবিলার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকবো, কারণ কে জানে যদি আমার বোনের কথা সত্যি হয়ে যায় তাহলে আবার আরও সমস্যা। যাই হোক, আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আমার মা বলে, কিরে কই গেছিলি? ঘুম থেকে উঠতে না উঠতেই? তখন আমি বললাম, ভালো লাগছিল না, তাই একটু বাইরে ঘুরতে গেছি। ও আচ্ছা, আয় কিছু নাস্তা করে নে। হ্যাঁ, তারপর আমি কিছু হালকা নাস্তা করে নিলাম। এরপর আর কি, আগের মতোই দিন পার হয়ে যায়। প্রায় এক সপ্তাহ পর আমি একদিন বিকেলে পার্কে যাই, আর গিয়ে দেখতে পাই নাবিলা বসে আছে। যে আমি নাবিলাকে দেখে চলে আসতে যাব, তখনই ওই নাবিলা বসা থেকে উঠে বলে, এই যে শুভ সাহেব, আমাকে দেখে চলে যাচ্ছেন কেন এভাবে? আমি তার কথা শুনে না শোনার ভান করে পিছন ফিরে হাঁটতে থাকি। তখন নাবিলা বসা থেকে দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় আর বলে, কি হলো, ডাকতেছি শুনতেছেন না? বলেন কি বলবেন? আপনার সাথে কিছু কথা আছে। জি বলুন, কি বলবেন? ওইদিকে চলুন, হাঁটতে হাঁটতে বলি। যা বলার এখানে বলুন। প্লিজ। হ্যাঁ চলুন। এরপর নাবিল আর আমি পার্কের একদিকে হাঁটা শুরু করি। আর নাবিলা বলে, দেখেন, আমি সরাসরি কথা বলতেই পছন্দ করি, তাই যা বলতেছি তা শুনে আপনার জবাব দিবেন, দরকারে সময় নেবেন। হ্যাঁ বলুন। দেখেন, আপনি যেদিন প্রথম আমাদের বাসায় এসেছেন সেদিনই আমি আপনাকে দেখেছি, আর আমার কাছে কেমন যেন একটা ভালো লেগে গেছে। সাহসের কারণে তখনও কয়েকদিন কথা বলা হয়ে ওঠে নাই, তবে প্রতিদিনই বিকেলে আপনাকে দেখতাম। দেখতে দেখতে আমার মন আরও বেশি ভালো লাগা কাজ করত। পরে একদিন বিকেলে মনে সাহস জুগিয়ে আপনার সাথে কথা বলি, কিন্তু গত কয়েকদিন থেকেই বুঝতেছি আপনি আমাকে ইগনোর করেন, অ্যাভয়েড করেন। আমার অনেক কষ্ট হয়, আপনাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। তাই আমি ভাবলাম আপনাকে আমার ভালোবাসার কথা জানিয়েই দিই। কয়েকদিন থেকেই আপনাকে বলার জন্য খুঁজতেছি, কিন্তু আপনি তো আমাকে দেখেই পালিয়ে যান। যাই হোক, এখন কথা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমাকে আপনার ভালোবাসা পাওয়ার একটা সুযোগ দিবেন? আমি আগে থেকে জানতাম এমন কিছু হতে পারে, তাই নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আমার সম্পর্কে কতটুকু জানেন? আপনার সম্পর্কে আমার জানার দরকার নেই, আর আমি জানতেও চাই না। দেখেন, আমি এসবে জড়াতে চাই না। ভেবে দেখবেন, তবে আশা করি উত্তর হ্যাঁ পাবো। আমার এত ভাবার দরকার নেই, আর আমি ভাবলেও আমার উত্তর একই থাকবে, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন, কি এমন সমস্যা? আমি কোন দিক দিয়ে খারাপ? দেখেন, আপনি যথেষ্ট সুন্দরী, যে কোনো ছেলে আপনার সাথে রিলেশন বা আপনাকে বিয়ে করতে চাইবে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি দুঃখিত। কারণটা তো বলবেন। দেখেন, এত কারণ না করে আপনি দেখেন আশেপাশে আমার থেকে অনেক ভালো ছেলে পাবেন। আমার আপনাকেই চাই, আমি এত কিছু বুঝি না। সে আশাই থাকেন, তবে এটাই বলি যে কখন আমি আপনাকে ভালোবাসবো না। তাহলে কারণ বলুন, কি সমস্যা আছে আপনার মধ্যে? এক কাজ করেন, আমার বোনের সাথে আপনার মনে হয় ভালো সম্পর্ক আছে, তাকে আমার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন। আমি এখন যাই। একথা বলে আমি সেখান থেকে নিজের রুমে চলে আসি। আমি যাওয়ার পরে নাবিলা বাসায় চলে যায়। সেদিন রাতে নাবিলা আমাদের বাসায় যায়। বাসায় কি আমার বোনকে বলে, রাতিফা, তোমার সাথে আমার একটু কথা আছে। জি আপু, কি কথা? সাথে চলো। এই রাতে? চলো, একটা ইম্পর্ট্যান্ট কথা জানার আছে। কি এমন ইম্পর্টেন্ট কথা?
সাথে চলো, তারপর বলি। আচ্ছা চলুন। এরপর নাবিলা আর আমার বোন ছাদে যায়। আর ছাদে যেতে নাবিলা আমার বোনকে বলে, রাদিফা দেখো, সত্যি বলবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, সত্যি বলবো। এখন কথাটা কি সেটা বলো। আচ্ছা, তোমার ভাইয়ার জীবনে কি এমন ঘটেছে যার জন্য তোমার ভাইয়া পরিবর্তন হয়ে গেছে? তাছাড়া কাউকে ভালোবাসতে পারবে না, এমনকি কাউকে বিয়েও করবে না বলে বসে আছে। কি এমন ঘটেছে? আসলে আপু, ভাইয়া একটা মেয়েকে অনেক ভালোবাসতো, অবশ্য মেয়েটাও ভাইয়াকে অনেক ভালোবাসতো। তাদের সম্পর্ক আমাদের দুই পরিবারের সবাই জানতো। এক সময় দুই পরিবার থেকে তাদের বিয়ে ঠিক করা হয়, কিন্তু বিয়ের কিছুদিন আগে ওনার ব্রেন টিউমার ধরা পড়ে, আর ওই টিউমারের অপারেশনের সময় উনি মারা যায়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিল, কিন্তু উনাকে বাঁচানো সম্ভব হয় নাই। ভাইয়া উনার মৃত্যুর কথা শুনে প্রায় পাগলের মতন আচরণ করে। উনার মৃত্যুতে ভাইয়া অনেক ডিপ্রেশনে চলে যায়। অনেকবার সুইসাইড করারও চেষ্টা করেছিল ভাইয়া, কিন্তু সফল হয় নাই। তারপর ধীরে ধীরে আমরা ভাইয়াকে সুস্থ করে তুলতে সফল হই, কিন্তু ভাইয়া আগের চাইতেও পরিবর্তন হয়ে যায়। সবার সাথে কথা কম বলতো। সেই ভাইয়া আগে সব সময় হাসি খুশি থাকতো, সবার সাথে দুষ্টুমি করতো। সেই ভাইয়া মাসেও একবারও হাসতো না, আর দুষ্টামির কথা তো বাদেই। ভাইয়ার মাঝে মাঝে জান্নাত আপুর মানে সেই মেয়েটার কথা মনে পড়ে কান্না করতো। ভাইয়ার এমন পরিবর্তন আর এসব দেখে আম্মু আব্বু সিদ্ধান্ত নেয় যে ভাইয়াকে অন্য একটা মেয়ে বিয়ে করাবে, যদি এতে ভাইয়ার আগের মতন হয় আর কি। কিন্তু ভাইয়াকে বিয়ে করার কথা বললে ভাইয়া তখন বলে দেয় যে ভাইয়া কখনো কাউকে জান্নাত আপুরের জায়গা দিতে পারবে না, তাই ভাইয়া কাউকে বিয়েও করবে না। অবশ্য আমরা সবাই অনেক জোর করেছি ভাইয়াকে বিয়ে করানোর জন্য, কিন্তু ভাইয়ার একটাই কথা, সে অন্য কাউকে জান্নাত আপুর জায়গা বসাতে পারবে না। জান্নাত আপুর স্মৃতি নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবে, এই আর কি। নাবিলা এতক্ষণ আমার সম্পর্কে এসব শুনে তার চোখ দিয়ে পানি এসে যায়। কান্না করে নাবিলা বলে, এত কিছু ঘটে গেছে তোমার ভাইয়ার জীবনে? সবই তো শুনলা আপু। নাবিলা কিছু বলে না, চুপচাপ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তখন আমার বোন নাবিলাকে জিজ্ঞাসা করে, আপু, একটা সত্যি কথা তুমিও বলবা? বলো। তুমি ভাইয়াকে পছন্দ করো? শুধু পছন্দই না, তোমার ভাইয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে তোমার ভাইয়াকে আমার ভালোবাসার কথাও জানিয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া না করে দিয়েছে। আপু, হাল ছেড়ে দিবা না, চেষ্টা করো আরও। তবে তার আগে তুমি তোমার আম্মু আব্বুকেও তোমার ভালোবাসার কথাটা জানাও। যদি তারা রাজি হয় তাহলে আমাদের বাসায় বিয়ে প্রস্তাব পাঠাও। ভাইয়ের ব্যবস্থা পরে করা যাবে। কিন্তু তোমার আম্মু আব্বু কি রাজি হবে? তাদের রাজি করানোর দায়িত্ব আমার। তুমি ভাইয়ের পিছনে যোগের মতন লেগে পড়ো, আর তোমার আম্মু আব্বুকে পাঠাও আমাদের বাসায়। আচ্ছা, তাই হবে। এখন চলো, অনেক রাত হয়ে গেছে। এরপর আমার বোন আর নাবিলা বাসায় চলে আসে। আমার বোন বাসায় যেতেই আমার সামনে পড়ে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কই গেছিলে এত রাতে? আরে ভাইয়া, আর বইলো না, ভাবির সাথে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছে। আমি তো ওর কথা শুনে ভেবা চাকা খেয়ে গেলাম। ভাবি মানে? ভাবি কই পেলি? কেন, বাড়িওয়ালার মেয়ে নাবিলা। আমি সব জানি যে ভাবি আজকে তোমাকে প্রপোজ করছে। হ্যাঁ করছে, কিন্তু আমি না করে দিছি। ভাইয়া, মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসে। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। তাছাড়া আমারও একটা ভাবি প্রয়োজন। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল, কারণ তুই সবই জানিস। ভাইয়া দেখ, যে আর আমাদের মাঝে নেই তার জন্য কেন নিজের এই সুন্দর জীবনটা খারাপ করতেছস? আমি আমার বোনের কথা কিছু না বলে নিজের রুমে চলে যাই। আমি নিজের রুমে গেলে আমার বোন আর মা আর বাবার কাছে যায়, গিয়ে বলে, মা বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বল কি কথা? তারপর রাধিফা তাদের সবকিছু খুলে বলে নাবিলা সম্পর্কে। এসব শুনে তারা বলে, দেখ, তোর বাইকে রাজি করাতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। মেয়ে হিসাবে নাবিলা বেশ ভালোই, তোর ভাইয়ার সাথে তাকে মানাবে। কিন্তু তোর ভাইয়া এই তো রাজি হবে না। তোমাদের এত কিছু নিয়ে ভাবা লাগবে না। কালকে হয়তো নাবিলা আপুর বাবা মা আসবে, তোমরা শুধু হ্যাঁ বলে দিবা। বাকি সব আমি আর নাবিলা আপু দেখে নিব। আচ্ছা ঠিক আছে। এরপর রাধিফা তার রুমে চলে যায়। অন্যদিকে নাবিলা তার বাসায় গিয়ে তার মা বাবাকে বলে, মা, বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। মা বল, কি কথা? মা, বাবা, আমি আসলে তুই আসলে কি? আমি না আসলে একটা ছেলেকে ভালোবাসি। দেখ মা,
তোর ছোটবেলা থেকেই আমরা তোকে তোর নিজের মতো করে চলার অধিকার দিয়েছি। কখনো তোর কোনো কাজে না করি নাই, কারণ আমাদের বিশ্বাস ছিল যে তুই কখনো এমন কাজ করবি না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। দেখো, আমি এত কিছু বুঝি না। তোমরা যদি আমার ভালোবাসা মেনে না নাও তাহলে কিন্তু আমি সুইসাইড করব। আরে পাগল মেয়ে, কি বলে এগুলো? আমরা কখন বলছি যে আমরা তোর ভালোবাসা মেনে নিব না? তা ছেলেটাকে? শুভ। শুভ মানে? আমাদের নিচের ফ্ল্যাটে যেই ছেলেটা আছে সে? হুম, তা সে তোমায় ভালোবাসে? আমি বলেছিলাম কিন্তু সে না করে দিয়েছে। তাহলে আর কি করার? আরে পুরা কথা তো শোনো, সে কেন না করে দিয়েছে। বল। এরপর নাবিলা তার মা বাবাকে আমার সম্পর্কে সবকিছু খুলে বলে। সব শোনার পর নাবিলার বাবা, ও তাহলে এই ব্যাপার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? বেশি কিছু না, তুমি আর মা কালকে তাদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে যাবা। তারা রাজি হলে শুভর এক ব্যবস্থা হবেই। দেখ মা, কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা বোঝার যথেষ্ট অভিজ্ঞতা আছে তোর। আর স্পেশালি নিজের সম্পর্কে কোনটা ভুল আর কোনটা সঠিক, আর সেটা তো আরো ভালোভাবেই বুঝতে পারবি। আমরা তোর মতামতকে সম্মান করি আর আশা করি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। কালকে আমরা তোর কথা মতো তার আব্বু আম্মুর কাছে সম্বন্ধ নিয়ে যাব। নাবিলা তো তার বাবা মায়ের কথা শুনে বেজায় খুশি। নাবিলা জানতো তার বাবা মা তার মতামতে রাজি হবে, কিন্তু এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সেটা জানতো না। নাবিলা তো খুশি হয়ে তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলে, দুইজন পৃথিবীর বেস্ট আম্মু আব্বু। হয়েছে, এখন আর এত আদিক্ষেতা করতে হবে না। হুম, খাবার দিয়েছি, খেয়ে নে। এরপর নাবিলার আম্মু খাবার দেয় আর সে খেয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে নাবিলা বিছানায় গাইলে দেয় আর মনে মনে আমার কথা ভেবে হাসতে থাকে। অন্যদিকে আমি রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। আমার মা আর বোন অবশ্য খাওয়ার জন্য ডেকেছে অনেকবার, কিন্তু আমি খাবো না বলে দিয়েছি। আমি নাবিলার কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমি যথারীতি অফিসে যাওয়ার জন্য বের হই, কিন্তু বের হতেই দেখতে পাই নাবিলা সামনে দাঁড়িয়ে আছে। নাবিলাকে পাশ কেটে যে আসতে যাব, অমনি নাবিলা সামনে এসে বলে, আরে জানো, অফিসে যাচ্ছ বুঝি? নাবিলার কথা শুনে আমার রাগ উঠে যায়। জানো মানে কি? হ্যাঁ, কেন জানো? মানে জানো না? ধুর, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। এই কথা বলে পাশ কাটিয়ে আমি চলে আসি। আমার এমন কাজ দেখে নাবিলা হাসতে থাকে। সেদিন দুপুরে আমার আব্বু আম্মু আর বোন একসাথে খাবার খেয়ে বসে গল্প করতেছে। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শুনে আমার বোন গিয়ে দরজা খুলে দেয়, আর দরজা খুলেই দেখতে পাই নাবিলা তার আব্বু আম্মু সহ দাঁড়িয়ে আছে। তাদের দেখে আমার বোন বলল, আরে আঙ্কেল, আন্টি আর নাবিলা আপু যে, ভেতরে আসুন। আমার মা বাবা নাবিলার মা বাবাকে দেখে বুঝতে পেরেছে যে তারা কেন এসেছে, কারণ আমার বোন কাল রাতেই তাদের সব কিছু বলেছে। যাই হোক, নাবিলার আব্বু মুখে দেখে আমার আব্বু বলল, আরে ভাই ভাবি যে আসুন বসুন। এরপর তারা বসে পড়ে। নাবিলা আমার আব্বু আম্মুকে সালাম করে। তো নাবিলার আব্বু আম্মু বসেই তারা নানা রকম কথাবার্তা বলে। একসময় নাবিলার আব্বু বলে, ভাই সাহেব, আমি আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আসলে ভাই সাহেব, আমরা জানি যে আপনারা কেন এসেছেন। কিভাবে? কালকে রাতেই আপনার আর আমার মেয়ে দুজনে মিলে সব কিছু ঠিকঠাক করে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো ভাই সাহেব, আপনাদের মতামত কি? দেখুন ভাই সাহেব, শুভকে রাজি করাতে পারলে আমাদের কোনো সমস্যা নেই, আমরাও রাজি। শুভর সম্পর্কে শুনেছি, তার জীবনে এই কি কি ঘটেছে, তাহলে শুভকে কিভাবে রাজি করানো যায়? তখন আমার বোন মিষ্টির প্যাকেট হাতে নিয়ে এসে বলে, সেসব আমি আর নাবিলা আপু মিলে ঠিক করব, তোমাদের চিন্তা করতে হবে না। নাও এখন সবাই মিষ্টি মুখ করো। এরপর সবাই মিষ্টি মুখ করে নেয়। কিছুক্ষণ পরে নাবিলার বাবা বলে, তাহলে তোমরা তো আগেই শুভকে রাজি করিয়ে তারপর আমাদের বলতে পারতে। আঙ্কেল, ভাবলাম যে যদি ভাইয়াকে রাজি করাতে গিয়ে আবার এগুলো নিয়ে কোনো সমস্যা হয় বা আমাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া তৈরি হয়, তাহলে তো আর কিছুই করা যাবে না। তাই আমরা ভাবলাম কেননা আগে দুই পরিবার সবাইকে রাজি করাই। দুই পরিবার রাজি থাকলে ভাইয়াকেও রাজি করাতে কোনো সমস্যা হবে না। আমি আর নাবিলা আপু মিলে যেভাবে হোক ভাইয়াকে রাজি করাবই। বাহ, বুদ্ধি আছে দেখি তোমাদের মাথায়। তা আমাদের কি কিছু করতে হবে? দুই পরিবার এই রাজি, এখন যা করার আমি আর নাবিলা আপু করব। আপনাদের কখন কি করতে হবে সেটা সময় হলে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই সাহেব, তাহলে এই কথাই, এখন উঠি, আমার আবার একটু কাজ আছে। এরপর নাবিলারা সবাই তাদের বাসায় চলে যায়। সেদিন বিকেলবেলা আমি অফিস থেকে বাসায় ফিরে এসে দেখি নাবিলা আমার বিছানা গোছাচ্ছে। আমি নাবিলাকে নিজের রুমে দেখে বললাম,
আপনি কি করছেন আমার রুমে? ভবিষ্যৎ জামাইয়ের বিছানা গুছিয়ে দিচ্ছি। কি অবস্থা করে রেখেছেন? ভবিষ্যৎ জামাই সেই আশা দিয়ে থাকেন। আর শোনেন, এখন যান আমার রুম থেকে। নেক্সট টাইম যেন আর আমার রুমে না দেখি। নাবিলা তখন মুখ বেঁচকে চলে যায়, আর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে যাই। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আমার মাকে বললাম, মা, খাবার দাও, খিদে লেগেছে। টেবিলে গিয়ে বস, নাবিলা বেড়ে দিচ্ছে। আমি মার কথা শুনে হতভম্ব হয়ে যাই। নাবিলা বেড়ে দিচ্ছে মানে? টেবিলে গিয়ে বস তুই। আমার অনেক খিদে লেগেছিল, তাই বেশি কিছু না বলে সোজা বসে পড়ি। তখনই নাবিলা এসে আম্মুর সাথে এসে আমাকে খাবার বেড়ে দেয়। আমার খিদে লেগেছে বিধায় আমি কিছু না বলে চুপচাপ খেয়ে নেই। খাবার শেষে আমি আমার মাকে বললাম, আজকে রান্নাগুলো তো অনেক ভালো হয়েছে। মা আমার কথা শুনে বলল, আজকে নাবিলা রান্না করেছে, ভালো তো হবেই। আমি আর কিছু বললাম না, চুপচাপ নিজের রুমে চলে যাই। যাই হোক, এভাবে কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে নাবিলা সবসময় আমার পিছনে তার ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি কিছুতেই জান্নাতের জায়গা অন্য কাউকে দিতে নারাজ। এই কয়েকদিনে শুধু নাবিলাই না, আমার মা বাবা আর আমার বোনও অনেক বুঝিয়েছে যে নাবিলা আমাকে অনেক ভালোবাসে। আমি নাবিলার সাথে অনেক হ্যাপি থাকবো। আমি নাবিলাকে যেন বিয়ে করে নিই, কিন্তু আমি মানতে নারাজ। আমি কাউকে বিয়ে করব না। একদিন রাতে আমি বসে বসে অফিসে কিছু কাজ করছিলাম। ঠিক তখনই নাবিলা রুমে আসে। নাবিলাকে দেখে আমি বললাম, আপনি আমার রুমে? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার উত্তর আপনি জানেনই। আচ্ছা, আপনি এমন কেন? একটা মেয়ে আপনাকে এত ভালোবাসে, কিন্তু আপনি তার ভালোবাসা গ্রহণই করেন না। দেখেন, রাধিবার কাছ থেকে অবশ্যই জেনেছেন যে কী কারণে আমি কাউকে ভালোবাসতে পারবো না। শুধু ভালোবাসায় না, আমি কখনো কাউকে বিয়ে করব না। যতদিন বেঁচে থাকবো, জান্নাতের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। আমার কথা শুনে নাবিলা রেগে গিয়ে বলে, জান্নাত, জান্নাত আর জান্নাত, কি এমন পাইছেন এই মাইয়াটার ভেতরে? নাবিলার কথা শুনে মুহূর্তের মধ্যে আমার রাগ উঠে যায়, আর ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিই নাবিলার গালে। আর বললাম, জান্নাত আমার জান, জান্নাত আমার প্রাণ। সে আর বেঁচে না থাকলেও তার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমি ভালোবাসি। আমি তার আত্মাকে ভালোবাসি। নেক্সট টাইম জান্নাতকে নিয়ে কিছু বলার আগে 10 বার ভেবে বলবেন। আশা করি বুঝেছেন। এবার আপনি যেতে পারেন। নাবিলা গালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। নাবিলাকে এভাবে কান্না করতে দেখে, আমার রুম থেকে বাইর হতে দেখে আমার মা আমাকে এসে বলে, কি হয়েছে যে নাবিলা কান্না করতে করতে চলে গেছে? কি শোনা, তুমি যাও, আমাকে একা থাকতে দাও। তুই নাবিলার ভালোবাসা বুঝলি না, একদিন ঠিকই পস্তাতে হবে তোকে। মা রুম থেকে চলে যাওয়ার পরে আমি বসে বসে ভাবি, নাবিলাকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি আমার। অবশ্য নাবিলা জান্নাতকে নিয়ে এমন কথা বলতেই আমার রাগ উঠে যায়। যাই হোক, নাবিলার সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে হবে। পরদিন সকালে আমি বাসায় বসে আছি আর অপেক্ষা করছি কখন নাবিলা আমাদের বাসায় আসবে, আর নাবিলার কাছ থেকে কখন ক্ষমা চাইব। একসময় অপেক্ষার পালা শেষ করে নাবিলা আমাদের বাসায় আসে। আর নাবিলা বাসায় আসতেই আমি নাবিলাকে বললাম, এই যে মিস, একটু কথা আছে শোনেন। আমার কথা শুনে নাবিলা মনে মনে বলে, বাবা, আজকে কি এমন হয়েছে যে শুভ নিজ থেকেই তাকে ডেকে বলতেছে কথা আছে? যাই হোক, গেলেই শুনতে পারবে। এরপর নাবিলা আমার কথা শুনতে চলে আসে। নাবিলা আমার কাছে আসতে আমি বললাম, আসলে আমি কালকের জন্য খুবই দুঃখিত। আপনাকে থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি। আসলে জান্নাতকে নিয়ে এমন কথা বললে আমি রাগ সামলাতে পারি না। নাবিলা এসব শুনে বলে, না, ঠিক আছে, আমি এসব মনে রাখি না। আপনার জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। তবে একটা কথা হচ্ছে, এতে আপনার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা কমে যায়নি, বরং এইটা ভেবে আরও ভালো লাগতেছে যে জান্নাত আপু মারা যাওয়ার পরেও যদি তাকে এত ভালোবাসতে পারেন, তাহলে যদি কখনো আমাকে ভালোবাসেন তাহলে কতটা ভালোবাসবেন। আমি নাবিলার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছি। আজকে অফিসে যান নাই? এমন সময় তো আপনাকে বাসায় দেখা যায় না। না, আসলে কালকের ব্যাপারটার জন্য খুবই খারাপ লাগছিল, তাই আজকে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আর অফিসে যাইনি। ক্ষমা চাওয়ার কিছু নাই, আর আমি বলেছি যে আমি এসব মনে রাখি না। আচ্ছা, আমি এখন যাই। একটা কথা। জি বলেন। দেখেন, আমি জানি আপনি জান্নাত নামের মেয়েটাকে অনেক ভালোবাসতেন, এখনও ভালোবাসেন। আপনি যেমন জান্নাত নামের মেয়েটাকে এখনও যতটা ভালোবাসেন, ঠিক তার মতোই আমিও আপনাকে ততটাই ভালোবাসি। দেখেন, আমি বলবো না যে জান্নাত আপুকে ভুলে আমাকে ভালোবাসেন, শুধু এতটুকুই বলবো যে জান্নাত আপুকে এখনও যতটা ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে বিন্দুমাত্র পরিমাণ ভালোবাসা আমাকে দিলেই হবে। আমি কখনোই আপনার কাছে জান্নাত আপুর ভালোবাসা ভুলে যাওয়ার দাবি নিয়ে যাব না, বরং এটাই চাইবো সবসময় যে জান্নাত আপুর ভালোবাসার মধ্যেই আমারও সামান্যতম ভালোবাসা রাখুন।
আমি নাবিলার কথায় কিছু না বলে একটা হাসিতে নিজের রুমে চলে যাই। আর এসে ভাবি যে নাবিলাকে ভালোবাসা যায় কিনা। ঠিক তখনই জান্নাতকে দেওয়া প্রতীকের কথা মনে পড়ে যায়। আমি যে কখনো জান্নাতকে ছেড়ে যাব না, সবসময় জান্নাতকে আগের মতোই ভালোবাসবো, জান্নাতের জায়গায় কাউকে বসাবো না। কিন্তু আবার আমার মনে এটাও ভাবনা হয় যে আমি তো জান্নাতকে ছেড়ে যাইনি, বরং জান্নাত নিজে আমাকে ছেড়ে চলে গেছে। জান্নাত যেহেতু নেই, তাহলে তাকে এত ভালোবাসা দিয়ে আমি এবার কী করব? তার সাথে নাবিলা মেয়েটাকে সামান্য একটা ভালোবাসা না হয়ে দেওয়াই যায়। নাবিলা মেয়েটা তো আমাকে অনেক ভালোবাসে। আমার ভালোবাসা পাওয়ার জন্য কি না করতেছে মেয়েটা। রাত দিন সবসময় তার ভালোবাসার কথা বলে পিছনে পড়ে আছে। কাউকে ভালোবেসে তাকে না পাওয়া যে কতটা যন্ত্রণার, সেটা আমি জানি। আর আমি চাই না নাবিলা আমাকে ভালোবেসে আমার ভালোবাসা না পাওয়ায় সে তীব্র যন্ত্রণা অনুভব করুক। তাই নাবিলাকে না হয় একটা সুযোগ দিয়ে দেখা যাক। কিন্তু আবার এটাও ভেবে ভয় পাই যে নাবিলাও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে? জান্নাত ছেড়ে যাওয়ায় অনেক কষ্টে নিজেকে সামলেছি, কিন্তু নাবিলাও যদি জান্নাতের মতো করে তাহলে এবার আমি বেঁচেই থাকবো না। মোট কথা এসব নিয়ে নানা রকম কথা ভেবে যে আমি একটা বিভ্রান্তকর অবস্থায় আছি, কী যে করবো সেটাই ভেবে পাচ্ছি না। অন্যদিকে নাবিলা আমার বোনের কাছে গিয়ে সব কিছু খুলে বলে, আর এ বলে যে নাবিলা এসব বলার পর আমি কিছু না বলে একটা হাসি দিই। আমার বোন এসব শুনে বলে, আরে আপু, তুমি এত চিন্তা করার কিছু নেই, তারও আমি আজকে ভাইয়াকে আবারও বলবো। এরপর তারা দুজনে আরও নানা রকম কথাবার্তা বলে যে কিভাবে কি করা যায়। সেদিন সন্ধ্যায় আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। তখনই আমার বোন রুমে এসে বলে, ভাইয়া আসলে কি তুই নাবিলা আপুকে পছন্দ করস না? কেন? তাহলে এই যে নাবিলা আপু তোকে এত ভালোবাসে আর তুই? শুন ভাইয়া, তুই নাবিলা আপুর সাথে অনেক হ্যাপি থাকবি, খুশি থাকবি, তোদের দুজনকে মানাবেও খুব। হয়েছে, আর এত জ্ঞান মারতে হবে না। তোর নাবিলা আপুকে বলিস আগামীকাল বিকেল আমার সাথে দেখা করতে, বিকেল 5টার দিকে। আচ্ছা। হ্যাঁ যা, আমাকে একটু ঘুমোতে দে। এরপর আমার বোন সোজা নাবিলাদের বাসায় চলে যায় আর নাবিলাকে গিয়ে বলে, আপু তোমার জন্য একটা ভালো খবর আছে। ও মা, কি বলো? কি এমন ভালো খবর? একটু বলো তো শুনি। ভাইয়া কালকে বিকাল 5টায় তোমার সাথে দেখা করতে চাইছে। কি বলো? হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আমি যাই এখন। এ কথা বলেও চলে আসে। আর চলে আসার পর নাবিলা বসে বসে ভাবতে থাকে কেন আমি তাকে বলেছি কালকে পার্কে দেখা করার জন্য। এইটা ভেবে নাবিলা অস্থির হয়ে যাচ্ছে। তার যেন আর বসে থাকতে ইচ্ছে করতেছে না যে কি বলবো আমি। তার ইচ্ছে করতেছে যে এখন এসে আমাকে বলতে যে আমি কি বলবো। এসব ভাবতে ভাবতে নাবিলা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আমি ভেবে নিয়েছি যে নাবিলাকে একটা সুযোগ দিয়ে দেখা যায়, তবে আমি সরাসরি বিয়ের কথাই বলবো। রাজি থাকলে ভালো, আর না থাকলে কিছুই করার নেই। আসলে আমি তো আর জানি না যে আমাদের দুই পরিবারের মধ্যে সবার সম্পর্ক হয়ে গেছে। যাই হোক, অপেক্ষার প্রহর শেষে পরের দিন বিকেলবেলায় নাবিলা আমাদের সময়ের আগেই পার্কে এসে উপস্থিত। আর আমার জন্য অপেক্ষা করতে থাকে। আমি অফিস থেকে ফিরে পার্কে গিয়ে দেখতে পাই নাবিলা আগে থেকে আমার জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, আমি নাবিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনার কি অবস্থা? ভালোই। আচ্ছা শোনেন, কাল যে কারণে আপনাকে বলেছি দেখা করতে। তাড়াতাড়ি বলুন, আমি আর অপেক্ষা করতে পারতেছি না। আসলে আপনি কি সিরিয়াস যে আমাকে ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? থাকলে বলেন, প্রুফ করি। না থাক, প্রুভ করার দরকার নেই। দেখেন, আমি আপনাকে ভালোবাসবো, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবেন না। একবার জান্নাত চলে যায়, অনেক কিছু হয়ে গেছে। এবার আপনাকে ভালোবাসলে আপনি যদি ছেড়ে যান তাহলে হয়তো আর বেঁচেই থাকতে পারবো না। আমি কথা দিতেছি, আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আপনাকে ভালোবেসে আপনার সাথে থাকবো। আরেকটা কথা, আমাকে বিয়ে করতে হবে। এই যে বলবেন যে আগে কিছুদিন প্রেম করব তারপর বিয়ে করব, এইসব আমি মানি না। কবে বিয়ে করবেন? কবে মানে? আগে আপনি আপনার মা বাবাকে রাজি করান। সেসব চিন্তা আপনাকে করতে হবে না, তাদের ম্যানেজ করার দায়িত্ব আমার। আচ্ছা এখন যাই তাহলে। আমি গিয়ে আমার মা বাবাকে বলি আমাদের ব্যাপারে। একটা কথা। জি বলুন। আপনাকে একবার জড়িয়ে ধরি না, মানে আমার কাছে এত পরিমাণ খুশি লাগতেছে যে বলে বুঝাতে পারবো না। বিয়ের পর আমি এখন যাই। এ কথা বলে আমি বাসায় চলে যাই। আর নাবিলাও। আমি বাসায় গিয়ে দেখি আমার মা বাবা বোন সবাই এক্সাইটেড হয়ে বসে আছে। তখন আমি তাদের বললাম যে যাক, সবাই একসাথে আছো, একটা কথা বলবো তোমাদের। কি কথা? আসলে মা, আমি আর নাবিল একে অপরকে পছন্দ করি। এখন আমরা বিয়ে করতে চাই। তোমরা আমার আর নাবিলার ব্যাপারে তার পরিবারের সাথে গিয়ে কথা বলো। কি বলছো? কবে থেকে?
তারপর তাদেরকে সব কিছু খুলে বলি। আমার মুখ থেকে এসব শোনার পর তারা সবাই হাসতে থাকে। তাদের হাসতে থেকে বললাম, হাসতেছো কেন তোমরা? হাসবো না? তোর আর নাবিলা আপুর ব্যাপারে আমরা সব আগে থেকেই জানি। শুধু আমরাই না, নাবিলা আপুর পরিবারের সবাইও জানে। সবাই রাজি ছিল শুধু তুই ছাড়া। আমরা সবাইকে রাজি করিয়েছিলাম আরও আগে। আর আমরা যাওয়া লাগবে না, দেখবি তারাই আসবে। এ কথা বলতে না বলতে দরজায় কলিং বেলের আওয়াজ শুনতে পাই। তখনই আমার বোন বলল, দেখ তারা হয়তো এসেছে। আমি গিয়ে দরজা খুলে আসি। আমার বোনকে দরজা খুলে দেখে সত্যিই তারা এসছে। তখন রাধিফা তাদের ভেতরে নিয়ে আসে। আর এসে নাবিলার বাবা আমার বাবাকে দেখে বলা শুরু করে, ভাই সাহেব দেখেন কি অবস্থা, আপনার ছেলে নাকি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন আমাকে বিয়ের ডেট ঠিক করার জন্য এক প্রকার জোর করে নিয়েই এসেছে। কি আর করার, তারা দুজনে যেহেতু চাইছে যে বিয়ে করতে, তাহলে আমরা আর কেন বাধা হয়ে দাঁড়াবো? সেটাই তো ভাই সাহেব, কি বলেন, কবে ঠিক করতাম? আগামী শুক্রবার ভালো দিন। আচ্ছা তাহলে আগামী শুক্রবার। এই তাদের 4 হাত এক করে দিব। এরপর তারা নানান কথা বলে বিয়ে সম্পর্কে। তারা দুই পরিবারে এই সিদ্ধান্ত নেয় হালকা কিছু আয়োজন করে ঘরোয়াভাবে বিয়েটা সারিয়ে ফেলবে। যাই হোক, কিছু সময় পর আলাপ আলোচনা শেষ করে নাবিলারা তাদের বাসায় চলে আসে। আর বাসায় এসে বিয়ের কাজের সব লিস্ট তৈরি করে। শুধু নাবিলারাই না, আমাদের বাড়িতেও। যাই হোক, দেখতে দেখতে শুক্রবার চলে আসে। আজ নাবিলার আমার বিয়ে। আমার কিছু বন্ধু এসছে। বিকেলের দিকে আমার যেসব বন্ধুরা এসছে তারা আমাকে একটা শেরওয়ানি আর পাগড়ি পরিয়ে দিয়ে রুমে নিয়ে যায়। আমাকে সেখানে নিয়ে যাওয়ার পর আমি দেখতে পাই সেখানে নাবিলা বসে আছে। কিছু বৃদ্ধ লোকজন, নাবিলার আর আমার পরিবারের সবাই, নাবিলা আর আমার কিছু বন্ধু আর একজন কাজী। যাই হোক, কিছুক্ষণ পরে আমাদের বিয়ে পড়ানো শুরু হয়। আর কবুল বলার মাধ্যমে বিয়ে শেষ হয়। বিয়ে শেষ হওয়ার পর নাবিলার বাবা আমাকে বলল, বাবা, আমি আমার মেয়েটাকে অনেক যত্নে বড় করেছি, কখনো সামান্য পরিমাণ কষ্ট দেয়নি মেয়েটাকে। আমার মেয়েটাকে একটু দেখে রাখো, কখনো ভুল করলে বুঝিয়ে বইল। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার মেয়েকে সুখে রাখার, যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। আমি যথাসাধ্য চেষ্টা করব। তারপর আমার পরিবারের কিছু লোক নাবিলাকে আমার বাসায় নিয়ে আসে, আমার রুমে রেখে আসে। আর আমি বন্ধুদের সাথে ছাদে চলে যাই কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। যেহেতু অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা, গল্প করতে করতে রাত প্রায় 10টা বেজে যায়। তখন আমার বোন এসে বলে, ভাবি অপেক্ষা করতেছে তোর জন্য, তোকে ডাকতেছে। হ্যাঁ যা, আমি আসতেছি। এইবার আমি আমার বন্ধুদের বিদায় দিয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াই। রুমের সামনে এসে আমি জেনে রুমে ঢুকতে যাব, তখনই আমার বোন এসে বলে, দাঁড়া, কই যাইতেছস? রুমে? তা তো দেখতেই পারতাছি, আগে টাকা দে তারপর যাইস। কিসের টাকা? এত কষ্ট করে রুম সাজাইলাম, এখন টাকা দে। টাকা না দিলে ভিতরে ঢুকতে দিব না। আমি আর তখন কথা না বেরিয়ে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে আমার বোনের হাতে দিয়ে দিই। তারপর আমি দরজা খুলে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতেই দেখি রুমটা বেশ ভালোভাবে সাজানো। যাই হোক, আমি রুমে ঢুকে চোখ বোলাচ্ছি, তখনই নাবিলা খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করে। আমি নাবিলাকে পা থেকে তুলে তাকে বললাম, তোমার জায়গা এখন থেকে আমার বুকে। জানেন, আজকে আমি অনেক খুশি। এত খুশি কেন? বারে খুশি হব না, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। ও আচ্ছা। জি। আচ্ছা 2 রাকাত নামাজ পড়ে নিই, চলেন। হ্যাঁ। তারপর দুজনেই একে একে ওয়াশরুম থেকে উজু করে এসে একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। নামাজ শেষে আমি বললাম, এখন থেকে তুমি করে বলবা। আচ্ছা ঠিক আছে। এখন ঘুমাও, এমনিতে সারাদিন অনেক ধকল গেছে। আমি খেয়াল করি আমি এই কথাটা বলাতেই নাবিলা কেমন রেগে গেছে। তখন নাবিলাকে বললাম, কি হয়েছে, এত রেগে গেলে কেন? আজকে এই স্পেশাল রাতে তুমি ঘুমানোর কথা বলতেছো? তো কি করব? আহ রে কচি খোকা, কিচ্ছু জানে না, কত প্ল্যান করে এসেছে এই রাত নিয়ে, আর উনি বলতেছে ঘুমাবে। তাহলে করবোটা কি? এসেছে এমন ভাব করতেছে কিছুই জানে না। তুমি লাইটটা অফ করো, আমি শিখাইতেছি কি করবা। আমি নাবিলার কথা মতো লাইট অফ করে দেই, আর নাবিলা আমাকে সব শিখিয়ে পড়িয়ে দেয়। তারপর আমরা দুজনেই মিশনে নেমে পড়ি। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। নতুন গল্পে তৈরি থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফিজ।
তা সে তোমায় ভালোবাসে? আমি বলেছিলাম কিন্তু সে না করে দিয়েছে। তাহলে আর কি করার? আরে পুরা কথা তো শোনো, সে কেন না করে দিয়েছে। বল। এরপর নাবিলা তার মা বাবাকে আমার সম্পর্কে সবকিছু খুলে বলে। সব শোনার পর নাবিলার বাবা, ও তাহলে এই ব্যাপার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? বেশি কিছু না, তুমি আর মা কালকে তাদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে যাবা। তারা রাজি হলে শুভর এক ব্যবস্থা হবেই। দেখ মা, কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা বোঝার যথেষ্ট অভিজ্ঞতা আছে তোর। আর স্পেশালি নিজের সম্পর্কে কোনটা ভুল আর কোনটা সঠিক, আর সেটা তো আরো ভালোভাবেই বুঝতে পারবি। আমরা তোর মতামতকে সম্মান করি আর আশা করি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। কালকে আমরা তোর কথা মতো তার আব্বু আম্মুর কাছে সম্বন্ধ নিয়ে যাব। নাবিলা তো তার বাবা মায়ের কথা শুনে বেজায় খুশি। নাবিলা জানতো তার বাবা মা তার মতামতে রাজি হবে, কিন্তু এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে সেটা জানতো না। নাবিলা তো খুশি হয়ে তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলে, দুইজন পৃথিবীর বেস্ট আম্মু আব্বু। হয়েছে, এখন আর এত আদিক্ষেতা করতে হবে না। হুম। খাবার দিয়েছি, খেয়ে নে। এরপর নাবিলার আম্মু খাবার দেয় আর সে খেয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে নাবিলা বিছানায় গাইলে দেয় আর মনে মনে আমার কথা ভেবে হাসতে থাকে। অন্যদিকে আমি রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। আমার মা আর বোন অবশ্য খাওয়ার জন্য ডেকেছে অনেকবার, কিন্তু আমি খাবো না বলে দিয়েছি। আমি নাবিলার কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমি যথারীতি অফিসে যাওয়ার জন্য বের হই, কিন্তু বের হতেই দেখতে পাই নাবিলা সামনে দাঁড়িয়ে আছে। নাবিলাকে পাশ কেটে যে আসতে যাব, অমনি নাবিলা সামনে এসে বলে, আরে জানো, অফিসে যাচ্ছ বুঝি? নাবিলার কথা শুনে আমার রাগ উঠে যায়। জানো মানে কি? হ্যাঁ, কেন জানো? মানে জানো না? দূর, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। এই কথা বলে পাশ কাটে আমি চলে আসি। আমার এমন কাজ দেখে নাবিলা হাসতে থাকে। সেদিন দুপুরে আমার আব্বু আম্মু আর বোন একসাথে খাবার খেয়ে বসে গল্প করতেছে। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শুনে আমার বোন গিয়ে দরজা খুলে দেয়, আর দরজা খুলে দেখতে পাই নাবিলা তার আব্বু আম্মু সহ দাঁড়িয়ে আছে। তাদের দেখে আমার বোন বলল, আরে আঙ্কেল, আন্টি আর নাবিলা আপু যে, ভিতরে আসুন। আমার মা বাবা নাবিলার মা বাবাকে দেখে বুঝতে পেরেছে যে তারা কেন এসেছে, কারণ আমার বোন কাল রাতেই তাদের সব কিছু বলেছে। যাই হোক, নাবিলার আব্বু মুখে দেখে আমার আব্বু বলল, আরে ভাই ভাবি যে আসুন বসুন। এরপর তারা বসে পড়ে। নাবিলা আমার আব্বু আম্মুকে সালাম করে। তো নাবিলার আব্বু আম্মু বসেই তারা নানা রকম কথাবার্তা বলে। একসময় নাবিলার আব্বু বলে, ভাই সাহেব, আমি আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আসলে ভাই সাহেব, আমরা জানি যে আপনারা কেন এসেছেন। কিভাবে? কালকে রাতেই আপনার আর আমার মেয়ে দুজনে মিলে সব কিছু ঠিকঠাক করে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো ভাই সাহেব, আপনাদের মতামত কি? দেখুন ভাই সাহেব, শুভকে রাজি করাতে পারলে আমাদের কোনো সমস্যা নেই, আমরাও রাজি। শুভ সম্পর্কে শুনেছি তার জীবনে এই কি ঘটেছে, তাহলে শুভকে কিভাবে রাজি করানো যায়? তখন আমার বোন মিষ্টির প্যাকেট হাতে নিয়ে এসে বলে, সেসব আমি আর নাবিলা আপু মিলে ঠিক করব, তোমাদের চিন্তা করতে হবে না। নাও এখন সবাই মিষ্টি মুখ করো। এরপর সবাই মিষ্টি মুখ করে নেয়। কিছুক্ষণ পরে নাবিলার বাবা বলে, তাহলে তোমরা তো আগেই শুভকে রাজি করিয়ে তারপর আমাদের বলতে পারতে। আঙ্কেল, ভাবলাম যে যদি ভাইয়াকে রাজি করাতে গিয়ে আবার এগুলো নিয়ে কোনো সমস্যা হয় বা আমাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া তৈরি হয়, তাহলে তো আর কিছুই করা যাবে না। তাই আমরা ভাবলাম কেন না আগে দুই পরিবার সবাইকে রাজি করাই। দুই পরিবার রাজি থাকলে ভাইয়াকেও রাজি করাতে কোনো সমস্যা হবে না। আমি আর নাবিলা আপু মিলে যেভাবে হোক ভাইয়াকে রাজি করাবই। বাহ, বুদ্ধি আছে দেখি তোমাদের মাথায়। তা আমাদের কি কিছু করতে হবে? দুই পরিবার এই রাজি, এখন যা করার আমি আর নাবিলা আপু করব। আপনাদের কখন কি করতে হবে সেটা সময় হলে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই সাহেব, তাহলে এই কথাই, এখন উঠি, আমার আবার একটু কাজ আছে। এরপর নাবিলারা সবাই তাদের বাসায় চলে যায়। সেদিন বিকেলবেলা আমি অফিস থেকে বাসায় ফিরে এসে দেখি নাবিলা আমার বিছানা গোছাচ্ছে। আমি নাবিলাকে নিজের রুমে দেখে বললাম, আপনি কি করছেন আমার রুমে? ভবিষ্যৎ জামাইয়ের বিছানা গুছিয়ে দিচ্ছি। কি অবস্থা করে রেখেছেন? ভবিষ্যৎ জামাই সেই আশা দিয়ে থাকেন। আর শোনেন, এখন যান আমার রুম থেকে, নেক্সট টাইম যেন আর আমার রুমে না দেখি। নাবিলা তখন মুখ বেঁচকে চলে যায় আর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে যাই। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আমার মাকে বললাম, মা খাবার দাও, খিদা লেগেছে। টেবিলে গিয়ে বস, নাবিলা বেড়ে দিচ্ছে। আমি মার কথা শুনে হতভঙ্গ হয়ে যায়। নাবিলা বেড়ে দিচ্ছে মানে? টেবিলে গিয়ে বস তুই। আমার অনেক খিদে লেগেছিল,
তার বেশি কিছু না বলে সোজা বসে পড়ি। তখনই নাবিলা এসে আম্মুর সাথে এসে আমাকে খাবার বেড়ে দেয়। আমার খিদে লেগেছে বিদায় আমি কিছু না বলে চুপচাপ খেয়ে নেই। খাবার শেষে আমি আমার মাকে বললাম, আজকে রান্নাগুলো তো অনেক ভালো হয়েছে। মা আমার কথা শুনে বলল, আজকে নাবিলা রান্না করেছে, ভালো তো হবেই। আমি আর কিছু বললাম না, চুপচাপ নিজের রুমে চলে যাই। যাই হোক, এভাবে কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে নাবিলা সবসময় আমার পিছনে তার ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি কিছুতেই জান্নাতের জায়গা অন্য কাউকে দিতে নারাজ। এই কয়েকদিনে শুধু নাবিলায় না, আমার মা বাবা আর আমার বোনও অনেক বুঝিয়েছে যে নাবিলা আমাকে অনেক ভালোবাসে। আমি নাবিলার সাথে অনেক হ্যাপি থাকবো। আমি নাবিলাকে যেন বিয়ে করে নিই, কিন্তু আমি মানতে নারাজ। আমি কাউকে বিয়ে করব না। একদিন রাতে আমি বসে বসে অফিসে কিছু কাজ করছিলাম। ঠিক তখনই নাবিলা রুমে আসে। নাবিলাকে দেখে আমি বললাম, আপনি আমার রুমে? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার উত্তর আপনি জানেনই। আচ্ছা, আপনি এমন কেন? একটা মেয়ে আপনাকে এত ভালোবাসে কিন্তু আপনি তার ভালোবাসা গ্রহণই করেন না। দেখেন, রাধিবার কাছ থেকে অবশ্যই জেনেছেন যে কী কারণে আমি কাউকে ভালোবাসতে পারবো না। শুধু ভালোবাসায় না, আমি কখনো কাউকে বিয়ে করব না। যতদিন বেঁচে থাকবো জান্নাতের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। আমার কথা শুনে নাবিলা রেগে গিয়ে বলে, জান্নাত জান্নাত আর জান্নাত, কি এমন পাইছেন এই মাইয়াটার ভেতরে? নাবিলার কথা শুনে মুহূর্তের মধ্যে আমার রাগ উঠে যায় আর ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিই নাবিলার গালে। আর বললাম, জান্নাত আমার জান, জান্নাত আমার প্রাণ। সে আর বেঁচে না থাকলেও তার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমি ভালোবাসি। আমি তার আত্মাকে ভালোবাসি। নেক্সট টাইম জান্নাতকে নিয়ে কিছু বলার আগে 10 বার ভেবে বলবেন। আশা করি বুঝেছেন। এবার আপনি যেতে পারেন। নাবিলা গালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। নাবিলা কীভাবে কান্না করতে দেখে, আমার রুম থেকে বাইর হতে দেখে আমার মা আমাকে এসে বলে, কি হয়েছে যে নাবিলা কান্না করতে করতে চলে গেছে? কিছু না, তুমি যাও, আমাকে একা থাকতে দাও। তুই নাবিলার ভালোবাসা বুঝলি না, একদিন ঠিকই পস্তাতে হবে তোকে। মা রুম থেকে চলে যাওয়ার পরে আমি বসে বসে ভাবি, নাবিলাকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি আমার। অবশ্য নাবিলা জান্নাতকে নিয়ে এমন কথা বলতেই আমার রাগ উঠে যায়। যাই হোক, নাবিলার সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে হবে। পরদিন সকালে আমি বাসায় বসে আছি আর অপেক্ষা করছি কখন নাবিলা আমাদের বাসায় আসবে আর নাবিলার কাছ থেকে কখন ক্ষমা চাইবো। একসময় অপেক্ষার পালা শেষ করে নাবিলা আমাদের বাসায় আসে। আর নাবিলা বাসায় আসতেই আমি নাবিলাকে বললাম, এই যে মিস, একটু কথা আছে শোনেন। আমার কথা শুনে নাবিলা মনে মনে বলে, বাবা, আজকে কি এমন হয়েছে যে শুভ নিজ থেকেই তাকে ডেকে বলতেছে কথা আছে? যাই হোক, গেলেই শুনতে পারবে। এরপর নাবিলা আমার কথা শুনতে চলে আসে। নাবিলা আমার কাছে আসতে আমি বললাম, আসলে আমি কালকের জন্য খুবই দুঃখিত। আপনাকে থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি। আসলে জান্নাতকে নিয়ে এমন কথা বললে আমি রাগ সামলাতে পারি না। নাবিলা এসব শুনে বলে, না, ঠিক আছে, আমি এসব মনে রাখি না। আপনার জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। তবে একটা কথা হচ্ছে, এতে আপনার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা কমে যায়নি, বরং এইটা ভেবে আরও ভালো লাগতেছে যে জান্নাত আপু মারা যাওয়ার পরেও যদি তাকে এত ভালোবাসতে পারেন, তাহলে যদি কখনো আমাকে ভালোবাসেন তাহলে কতটা ভালোবাসবেন। আমি নাবিলার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছি। আজকে অফিসে যান নাই? এমন সময় তো আপনাকে বাসায় দেখা যায় না। না, আসলে কালকের ব্যাপারটার জন্য খুবই খারাপ লাগছিল, তাই আজকে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আর অফিসে যাইনি। ক্ষমা চাওয়ার কিছু নাই, আর আমি বলেছি যে আমি এসব মনে রাখি না। আচ্ছা, আমি এখন যাই। একটা কথা। জি বলেন। দেখেন, আমি জানি আপনি জান্নাত নামের মেয়েটাকে অনেক ভালোবাসতেন, এখনও ভালোবাসেন। আপনি যেমন জান্নাত নামের মেয়েটাকে এখনও যতটা ভালোবাসেন, ঠিক তার মতোই আমিও আপনাকে ততটাই ভালোবাসি। দেখেন, আমি বলবো না যে জান্নাত আপুকে ভুলে আমাকে ভালোবাসেন, শুধু এতটুকুই বলবো যে জান্নাত আপুকে এখনও যতটা ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে বিন্দুমাত্র পরিমাণ ভালোবাসা আমাকে দিলেই হবে। আমি কখনোই আপনার কাছে জান্নাত আপুর ভালোবাসা ভুলে যাওয়ার দাবি নিয়ে যাব না, বরং এটাই চাইবো সবসময় যে জান্নাত আপুর ভালোবাসার মধ্যেই আমারও সামান্যতম ভালোবাসা রাখুন। আমি নাবিলার কথায় কিছু না বলে একটা হাসিতে নিজের রুমে চলে যাই। আর এসে ভাবি যে নাবিলাকে ভালোবাসা যায় কিনা। ঠিক তখনই জান্নাতকে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায়। আমি যে কখনো জান্নাতকে ছেড়ে যাব না, সবসময় জান্নাতকে আগের মতোই ভালোবাসবো, জান্নাতের জায়গায় কাউকে বসাবো না। কিন্তু আবার আমার মনে এটা ভাবনা হয় যে আমি তো জান্নাতকে ছেড়ে যাইনি, বরং জান্নাত নিজে আমাকে ছেড়ে চলে গেছে। জান্নাত যেহেতু নেই, তাহলে তাকে এত ভালোবাসা দিয়ে আমি এবার কী করব? তার সাথে নাবিলা মেয়েটাকে সামান্য একটু ভালোবাসা না হয়ে দেওয়া যায়,
নাবিলা মেয়েটা তো আমাকে অনেক ভালোবাসে। আমার ভালোবাসা পাওয়ার জন্য কি না করতেছে মেয়েটা। রাত দিন সবসময় তার ভালোবাসার কথা বলে পিছনে পড়ে আছে। কাউকে ভালোবেসে তাকে না পাওয়া যে কতটা যন্ত্রণার সেটা আমি জানি। আর আমি চাই না নাবিলা আমাকে ভালোবেসে আমার ভালোবাসা না পাওয়ায় সে তীব্র যন্ত্রণা অনুভব করুক। তাই নাবিলাকে না হয় একটা সুযোগ দিয়ে দেখা যাক। কিন্তু আবার এটাও ভেবে ভয় পাই যে নাবিলাও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে। জান্নাত ছেড়ে যাওয়া অনেক কষ্টে নিজেকে সামলেছি, কিন্তু নাবিলাও যদি জান্নাতের মতো করে তাহলে এবার আমি বেঁচেই থাকবো না। মোট কথা এসব নিয়ে নানা রকম কথা ভেবে যে আমি একটি বিভ্রান্তকর অবস্থায় আছি, কী যে করবো সেটাই ভেবে পাচ্ছি না। অন্যদিকে নাবিলা আমার বোনের কাছে গিয়ে সব কিছু খুলে বলে, আর এ বলে যে নাবিলা এসব বলার পর আমি কিছু না বলে একটা হাসি দিই। আমার বোন এসব শুনে বলে, আরে আপু, তুমি এত চিন্তা করার কিছু নেই, তারও আমি আজকে ভাইয়াকে আবারও বলবো। এরপর তারা দুজনে আরও নানা রকম কথাবার্তা বলে যে কিভাবে কি করা যায়। সেদিন সন্ধ্যায় আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। তখনই আমার বোন রুমে এসে বলে, ভাইয়া আসলে কি তুই নাবিলা আপুকে পছন্দ করস না? কেন? তাহলে এই যে নাবিলা আপু তোকে এত ভালোবাসে আর তুই? শুন ভাইয়া, তুই নাবিলা আপুর সাথে অনেক হ্যাপি থাকবি, খুশি থাকবি, তোদের দুজনকে মানাবেও খুব। হয়েছে, আর এত জ্ঞান মারতে হবে না। তোর নাবিলা আপুকে বলিস আগামীকাল বিকেল আমার সাথে দেখা করতে, বিকেল 5টার দিকে। আচ্ছা। হ্যাঁ যা, আমাকে একটু ঘুমোতে দে। এরপর আমার বোন সোজা নাবিলাদের বাসায় চলে যায় আর নাবিলাকে গিয়ে বলে, আপু তোমার জন্য একটা ভালো খবর আছে। ও মা, কি বলো? কি এমন ভালো খবর, একটু বলো তো শুনি। ভাইয়া কালকে বিকাল 5টায় তোমার সাথে দেখা করতে চাইছে। কি বলো? হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আমি যাই এখন। এ কথা বলেই ও চলে আসে। আর চলে আসার পর নাবিলা বসে বসে ভাবতে থাকে কেন আমি তাকে বলেছি কালকে পার্কে দেখা করার জন্য। এইটা ভেবে নাবিলা অস্থির হয়ে যাচ্ছে। তার যেন আর বসে থাকতে ইচ্ছে করতেছে না যে কি বলবো আমি। তার ইচ্ছে করতেছে যে এখন এসে আমাকে বলতে যে আমি কি বলবো। এসব ভাবতে ভাবতে নাবিলা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আমি ভেবে নিয়েছি যে নাবিলাকে একটা সুযোগ দিয়ে দেখা যায়, তবে আমি সরাসরি বিয়ের কথাই বলবো। রাজি থাকলে ভালো, আর না থাকলে কিছুই করার নেই। আসলে আমি তো আর জানি না যে আমাদের দুই পরিবারের মধ্যে সবার সম্পর্ক হয়ে গেছে। যাই হোক, অপেক্ষার প্রহর শেষে পরের দিন বিকেলবেলায় নাবিলা আমাদের সময়ের আগেই পার্কে এসে উপস্থিত হয়, আমার জন্য অপেক্ষা করতে থাকে। আমি অফিস থেকে ফিরে পার্কে গিয়ে দেখতে পাই নাবিলা আগে থেকে আমার জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, আমি নাবিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনার কি অবস্থা? ভালোই। আচ্ছা শোনেন, কাল যে কারণে আপনাকে বলেছি দেখা করতে। তাড়াতাড়ি বলুন, আমি আর অপেক্ষা করতে পারতেছি না। আসলে আপনি কি সিরিয়াস যে আমাকে ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? থাকলে বলেন, প্রুফ করি। না থাক, প্রুভ করার দরকার নেই। দেখেন, আমি আপনাকে ভালোবাসবো, কিন্তু কখন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবেন না। একবার জান্নাত চলে যায়, অনেক কিছু হয়ে গেছে। এবার আপনাকে ভালোবাসলে আপনি যদি ছেড়ে যান তাহলে হয়তো আর বেঁচেই থাকতে পারবো না। আমি কথা দিতেছি, আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আপনাকে ভালোবেসে আপনার সাথে থাকবো। আরেকটা কথা, আমাকে বিয়ে করতে হবে। এই যে বলবেন যে আগে কিছুদিন প্রেম করব তারপর বিয়ে করব, এইসব আমি মানি না। কবে বিয়ে করবেন? কবে মানে? আগে আপনি আপনার মা বাবাকে রাজি করান। সেসব চিন্তা আপনাকে করতে হবে না, তাদের ম্যানেজ করার দায়িত্ব আমার। আচ্ছা এখন যাই তাহলে। আমি গিয়ে আমার মা বাবাকে বলি আমাদের ব্যাপারে। একটা কথা। জি বলুন। আপনাকে একবার জড়িয়ে ধরি না, মানে আমার কাছে এত পরিমাণ খুশি লাগতেছে যে বলে বুঝাতে পারবো না। বিয়ের পর আমি এখন যাই। এ কথা বলে আমি বাসায় চলে যাই। আর নাবিলাও। আমি বাসায় গিয়ে দেখি আমার মা বাবা বোন সবাই এক্সাইটেড হয়ে বসে আছে। তখন আমি তাদের বললাম যে যাক, সবাই একসাথে আছো, একটা কথা বলবো তোমাদের। কি কথা? আসলে মা, আমি আর নাবিলা একে অপরকে পছন্দ করি। এখন আমরা বিয়ে করতে চাই। তোমরা আমার আর নাবিলার ব্যাপারে তার পরিবারের সাথে গিয়ে কথা বলো। কি বলছো? কবে থেকে? তারপর তাদেরকে সব কিছু খুলে বলি। আমার মুখ থেকে এসব শোনার পর তারা সবাই হাসতে থাকে। তাদের হাসতে থেকে বললাম, হাসতেছো কেন তোমরা? হাসবো না? তোর আর নাবিলা আপুর ব্যাপারে আমরা সব আগে থেকেই জানি। শুধু আমরাই না, নাবিলা আপুর পরিবারের সবাইও জানে। সবাই রাজি ছিল শুধু তুই ছাড়া। আমরা সবাইকে রাজি করিয়েছিলাম আরও আগে, আর আমরা যাওয়া লাগবে না, দেখবি তারাই আসবে। এ কথা বলতে না বলতে দরজায় কলিং বেলের আওয়াজ শুনতে পাই। তখনই আমার বোন বলল, দেখ তারা হয়তো এসেছে। আমি গিয়ে দরজা খুলে আসি।
আমার বোনকে দরজা খুলে দেখে সত্যি তারা এসছে। তখন রাধিফা তাদের ভেতরে নিয়ে আসে, আর এসে নাবিলার বাবা আমার বাবাকে দেখে বলা শুরু করে, ভাই সাহেব দেখেন কি অবস্থা, আপনার ছেলে নাকি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন আমাকে বিয়ের ডেট ঠিক করার জন্য এক প্রকার জোর করে নিয়েই এসেছে। কি আর করার, তারা দুজনে যেহেতু চাইছে যে বিয়ে করতে, তাহলে আমরা আর কেন বাধা হয়ে দাঁড়াবো? সেটাই তো ভাই সাহেব, কি বলেন, কবে ঠিক করতাম? আগামী শুক্রবার ভালো দিন। আচ্ছা তাহলে আগামী শুক্রবার, এই তাদের 4 হাত এক করে দিব। এরপর তারা নানান কথা বলে বিয়ে সম্পর্কে। তারা দুই পরিবারে এই সিদ্ধান্ত নেয় হালকা কিছু আয়োজন করে ঘরোয়াভাবে বিয়েটা সারিয়ে ফেলবে। যাই হোক, কিছু সময় পর আলাপ আলোচনা শেষ করে নাবিলারা তাদের বাসায় চলে আসে, আর বাসায় এসে বিয়ের কাজের সব লিস্ট তৈরি করে। শুধু নাবিলারাই না, আমাদের বাড়িতেও। যাই হোক, দেখতে দেখতে শুক্রবার চলে আসে। আজ নাবিলার আমার বিয়ে। আমার কিছু বন্ধু এসছে। বিকেলের দিকে আমার যেসব বন্ধুরা এসছে তারা আমাকে একটা শেরওয়ানি আর পাগড়ি পরিয়ে দিয়ে রুমে নিয়ে যায়। আমাকে সেখানে নিয়ে যাওয়ার পর আমি দেখতে পাই সেখানে নাবিলা বসে আছে। কিছু বৃদ্ধ লোকজন, নাবিলার আর আমার পরিবারের সবাই, নাবিলা আর আমার কিছু বন্ধু আর একজন কাজী। যাই হোক, কিছুক্ষণ পরে আমাদের বিয়ে পড়ানো শুরু হয়, আর কবুল বলার মাধ্যমে বিয়ে শেষ হয়। বিয়ে শেষ হওয়ার পর নাবিলার বাবা আমাকে বলল, বাবা, আমি আমার মেয়েটাকে অনেক যত্নে বড় করেছি, কখনো সামান্য পরিমাণ কষ্ট দেইনি মেয়েটাকে। আমার মেয়েটাকে একটু দেখে রাখো, কখনো ভুল করলে বুঝিয়ে বইলো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার মেয়েকে সুখে রাখার, যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। আমি যথাসাধ্য চেষ্টা করব। তারপর আমার পরিবারের কিছু লোক নাবিলাকে আমার বাসায় নিয়ে আসে, আমার রুমে রেখে আসে, আর আমি বন্ধুদের সাথে ছাদে চলে যাই কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। যেহেতু অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা, গল্প করতে করতে রাত প্রায় 10টা বেজে যায়। তখন আমার বোন এসে বলে, ভাবি অপেক্ষা করতেছে তোর জন্য, তোকে ডাকতেছে। হ্যাঁ যা, আমি আসতেছি। এরপর আমি আমার বন্ধুদের বিদায় দিয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াই। রুমের সামনে এসে আমি জেনে রুমে ঢুকতে যাব, তখনই আমার বোন এসে বলে, দাঁড়া, কই যাইতেছস? রুমে। তা তো দেখতেই পারতাছি, আগে টাকা দে তারপর যাইস। কিসের টাকা? এত কষ্ট করে রুম সাজাইলাম, এখন টাকা দে, টাকা না দিলে ভিতরে ঢুকতে দিব না। আমি আর তখন কথা না বেরিয়ে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে আমার বোনের হাতে দিয়ে দিই। তারপর আমি দরজা খুলে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতেই দেখি রুমটা বেশ ভালোভাবে সাজানো। যাই হোক, আমি রুমে ঢুকে চোখ বোলাচ্ছি, তখনই নাবিলা খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করে। আমি নাবিলাকে পা থেকে তুলে তাকে বললাম, তোমার জায়গা এখন থেকে আমার বুকে। জানেন, আজকে আমি অনেক খুশি। এত খুশি কেন? বারে খুশি হব না, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। ও আচ্ছা। জি। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়ে নিই, চলেন। হ্যাঁ। তারপর দুজনেই একে একে ওয়াশরুম থেকে উজু করে এসে একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। নামাজ শেষে আমি বললাম, এখন থেকে তুমি করে বলবা। আচ্ছা ঠিক আছে। এখন ঘুমাও, এমনিতে সারাদিন অনেক ধকল গেছে। আমি খেয়াল করি আমি এই কথাটা বলাতেই নাবিলা কেমন রেগে গেছে। তখন নাবিলাকে বললাম, কি হয়েছে, এত রেগে গেলে কেন? আজকে এই স্পেশাল রাতে তুমি ঘুমানোর কথা বলতেছ? তো কি করব? আহ রে কচি খোকা, কিচ্ছু জানে না, কত প্ল্যান করে এসেছে এই রাত নেই, আর উনি বলতেছে ঘুমাবে। তাহলে করবোটা কি? এসেছে এমন ভাব করতেছে কিছুই জানে না। তুমি লাইটটা অফ করো, আমি শিখাইতেছি কি করবা। আমি নাবিলার কথা মতো লাইট অফ করে দেই, আর নাবিলা আমাকে সব শিখিয়ে পড়িয়ে দেয়। তারপর আমরা দুজনেই মিশনে নেমে পড়ি। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। নতুন গল্পে তৈরি থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।